অডিও কথনে সবাইকে স্বাগতম। রহস্যময় এই জগতের প্রতিটি সৃষ্টি, প্রতিটি ঘটনা নানান রহস্যে আবৃত। তাই না চাইলেও মনের অজান্তে আমরা রহস্যময় বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হই। আজকে আমি পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আয়নাঘরের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি আমরা আগেই আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিয়েছি। আজকে পড়ছি দ্বিতীয় পর্ব। ওদের বিয়ে হতে 10 দিন লাগলো। বিয়ের লাইসেন্স বের করা এদেশে অনেক যন্ত্রণা, অনেক টেস্ট ফেস্ট করতে হয়। ডাক্তাররা আগে নিশ্চিত হয়ে নেন এই দম্পতির সন্তান বংশগত কোনো রোগের শিকার হবে না। তারপরে সার্টিফিকেট দেন। সেই সার্টিফিকেট দেখিয়ে লাইসেন্সের জন্য দরখাস্ত করতে হয়। বিয়ের পর লিলিয়ান ডাক্তার ভার্মানের সঙ্গে দেখা করতে গেল। ডক্টর ভার্মান চশমার ফাঁক দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, মিস থেকে মিসেস হয়েছ? হ্যাঁ। কি করে বুঝলেন? আমার কপালে তো লেখা নেই মিসেস। অবশ্যই লেখা আছে, সেই লেখা সবাই পড়তে পারে না, আমি পারি। তুমি কি ওই ছেলেটিকেই বিয়ে করেছ? হ্যাঁ। দুঃস্বপ্ন এখন নিশ্চয়ই দেখছো না? জি না, দেখছি না। শুনে খুব খুশি হলাম। মনস্তত্ত্ববিদ্যা যে একটি বড় বিদ্যা তা কি বুঝতে পারছো? পারছি। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আসবে। তবে আমার মনে হয় ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। যদি হয় তুমি নিজে তার সমাধান করতে পারবে। পারবে না? হ্যাঁ, পারবো। তোমার হাসি খুশি মুখ দেখে ভালো লাগছে। সত্যিকার হাসি মুখ অনেকদিন দেখি না। চারদিকে ভেজাল হাসি দেখি। হাসির ভেজালও আপনি ধরতে পারেন? অবশ্যই পারি। আমার নিজের মুখে যে হাসিটি আমি ঝুলিয়ে রাখি তা হলো ভেজাল হাসি। 100% ভেজাল। তুমি তোমার জীবনে ভেজাল হাসিকে আসতে দিও না। মনে কষ্ট পেলে কাঁদবে। মনের কষ্ট চাপা দেওয়ার জন্য হাসির ভান করার প্রয়োজন নেই। আমি আপনার উপদেশ মনে রাখবো ডক্টর ভার্মান। ডক্টর ভার্মানের উপদেশের জন্যই হয়তো দেশ থেকে মার চিঠি পেয়ে লিলিয়ান সারাদিন কাঁদল। চিঠিটি তিনি মেয়ের বিয়ের সংবাদ পাওয়ার পর লিখেছিলেন। সংক্ষিপ্ত চিঠি। যদিও লিলিয়ানের মার হাতে লেখা, তবুও লিলিয়ান জানে এই চিঠি তার বাবা লিখে দিয়েছেন। মা শুধু দেখে দেখে কপি করেছেন। কপি করতে গিয়েও মার বানান ভুল হয়েছে। বাবা সেই সব বানান শুদ্ধ করেছেন। লিলিয়ান, তোমার বিবাহের সংবাদ পাইয়াছি। আনন্দে উল্লসিত হই নাই। তুমি নিশ্চয়ই তা আশাও করো না। তুমি খুব ভালো জানো তুমি আমাদের সবার অতি আদরের ধন ছিলে। তোমাকে নিয়ে আমাদের স্বপ্নের অন্ত ছিল না। তুমি সব স্বপ্নের অবসান ঘটাইয়াছ। আমি তোমাকে দোষ দেই না। ঈশ্বরের হুকুম ছাড়া কিছুই হয় না। এই ক্ষেত্রেও তার ইচ্ছারই প্রতিফলন হইয়াছে। আমি তোমার এবং তোমার স্বামীর সুখী সুন্দর জীবন কামনা করি। যে সুখের জন্য তুমি আমাদের পরিবারের সকলের সুখ তুচ্ছ করিয়াছ, ঈশ্বর যেন সেই সুখ তোমাকে দেন, ইহাই আমাদের সকলের কামনা। এখন তোমাকে কিছু কথা বলিব, মন দিয়া শোনো। তোমার বাবা পরিবারের সদস্য হিসেবে তোমাকে গ্রহণ করিবার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করিয়াছেন। আমাদের সকলেরই সেই মত অভিমত। সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে তোমাকে বর্জন করা হইয়াছে। ইহাতে মনে কষ্ট পাইও না। তুমি সকলকে ত্যাগ করিয়া একজনকে পাইতে চাহিয়াছ। ঈশ্বর তোমার প্রার্থনা পূরণ করিয়াছেন। এক্ষণে বাড়িতে তোমার নাম আর উচ্চারিত হইবে না। তোমার ব্যবহারী জিনিস, তোমার ফটোগ্রাফ সমস্তই নষ্ট করিয়া দেয়া হইয়াছে। তুমি আমাদের সহিত কোনো রকম যোগাযোগ রাখিবার চেষ্টা করিবে না। যোগাযোগ করিবার চেষ্টার অর্থই হইবে আমাদিগকে কষ্ট দেওয়া এবং নিজে কষ্ট পাওয়া। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঈশ্বরের নিকট তোমার প্রসঙ্গে ইহাই আমাদের শেষ প্রার্থনা। তোমার হতভাগিনী মা। পুনশ্চ, মা, তোমার দুঃস্বপ্ন দেখা কি বন্ধ হয়েছে? লিলিয়ানের ধারণা চিঠির শেষের পুনশ্চ অংশটি মার লেখা। মা বাবাকে না জানিয়ে এই বাক্যটি লিখেছেন। কেন মায়েরা এত ভালো হয়? কেন হয়? সে নিজে কি কোনো একদিন এমন একজন মা হবে?
লিলিয়ান কাঁদতে কাঁদতে ভাবলো আমার প্রথম সন্তানটি যেন মেয়ে হয়। মেয়ে হলেই আমি মার নামে তার নাম রাখতে পারবো। ভিন দেশের ভিন ধর্মের একটি ছেলেকে বিয়ে করে ফেলার মতো কাজ সাধারণত প্রচন্ড ঝোঁকের মাথায় করা হয়, এবং ঝোঁক দীর্ঘস্থায়ী হয় না। বিয়ের ১ মাসের মধ্যেই মনে হতে থাকে কাজটা ঠিক হয়নি, খুব ভুল হয়ে গেছে। এদের বেলায় এটা ঘটল না। বিয়ের ১ বছর পর এক গভীর রাতে লিলিয়ানের মনে হলো, আমি নিশ্চয়ই আমার শৈশবে কিংবা আমার যৌবনে বড় ধরনের কোনো পুণ্যকর্ম করেছি। বড় ধরনের কোনো পুণ্যকর্ম ছাড়া এমন একজনকে স্বামী হিসেবে, বন্ধু হিসেবে পাওয়া যায় না। লিলিয়ান একা একা কিছুক্ষণ কাঁদল। তারপর চেষ্টা করলো তাহেরের ঘুম ভাঙাতে। পারল না। তাহেরের ঘুম ভাঙানো সত্যি সত্যি অসম্ভব ব্যাপার। লিলিয়ানের খুব ইচ্ছা করছিল তাহেরের ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে রাস্তায় হাঁটতে যায়। গভীর রাতে নির্জন রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে সে তাহেরকে বলে, আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আলাদা করে রাখা এই ভালোবাসা কখনো নষ্ট হবে না, কখনো না। বিয়ের ১.৫ বছরের মাথায় তাহের 5th অ্যাভিনিউতে নতুন বাড়ি নিল। বিশাল ডুপ্লেক্স। একতলায় খাবার ঘর, বসার ঘর, লাইব্রেরি কাম স্টাডি রুম এবং একটা গেস্ট রুম। দোতলায় 4টা শোবার ঘর। এত বড় বাড়ির তাদের কোনোই প্রয়োজন নেই। কিন্তু তাহের ছোট বাড়ি নেবে না। ছোট বাড়িতে তার নাকি দম বন্ধ হয়ে আসে। ছোট বাড়ি নেবার কথা বলতেই তাহের হাসতে হাসতে বলল, আমার পূর্বপুরুষরা সব বড় বড় বাড়িতে থাকতেন, বুঝলেন বিদেশিনী? কাজেই আমিও বড় বাড়িতে থাকবো। বেতন যা পাই সেখান থেকে টাকা আলাদা করে রাখবো। বছর 15 পর সেই টাকায় 10 একর জায়গা নিয়ে এমন বাড়ি বানাবো যে তোমার আক্কেল গুড়ুম হয়ে যাবে। হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসেবে তাহের যা পায় তা তার জন্য যথেষ্ট। জমানো দূরে থাকুক, মাসের শেষে সে শেষ কোয়ার্টারটিও খরচ করে শুকনো মুখে লিলিয়ানকে বলে, লিলি, তোমার কাছে কি গোটা 20 ডলার হবে? তখন তাহেরের শুকনো মুখের দিকে তাকিয়ে লিলিয়ানের চেঁচিয়ে বলতে ইচ্ছে করে, আই লাভ ইউ। সে অবশ্য চেঁচিয়ে বলে না, মনে মনে বলে যেন তাহের কখনো ধরতে না পারে। যেমন ধরা যাক, তাহের কফির পেয়ালা হাতে নিয়ে যখন বলে, বাহ, তুমি তো এক্সিলেন্ট ক্যাপাচিনো বানাতে শিখে গেছো। এসো আমরা একটা কফি শপ চালু করি। কফি শপের নাম হবে লিলিয়ানস ক্যাপাচিনো। তখন লিলিয়ান মনে মনে বলে, আই লাভ ইউ। ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, মনের কথা বুঝবার ক্ষমতা দেননি। যদি দিতেন তাহলে তাহের বুঝতে পারত কি গাঢ় ভালোবাসায় লিলিয়ান এই মানুষটাকে ঘিরে রেখেছে। তাহের অনেক রাত জেগে পড়াশোনা করে। এই সময়টা লিলিয়ান তাকে বিরক্ত করে না। বারান্দায় রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে ভাবে, ঈশ্বর আমাকে এত সুখী কেন করলেন? এর 100 ভাগের 1 ভাগ সুখী হলেও তো আমার জীবনটা সুন্দর চলে যেত। ভালোবাসা ব্যাপারটা কি লিলিয়ান তা বুঝতে চেষ্টা করে, বুঝতে পারে না। তার ধারণা ভালোবাসা নামের ব্যাপারটায় শরীরের স্থান খুব অল্প, নেই বললেই হয়। আবার কখনো কখনো সম্পূর্ণ উল্টো কথা মনে হয়। মনে হয় ভালোবাসার শরীর অনেকখানি। অনেকখানি না হলে কেন তার সারাক্ষণ এই মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছা করবে? মন ছোঁয়া সম্ভব নয় বলেই কি শরীর ছোঁয়ার এই আকুলতা? আচ্ছা, তার যেমন সারাক্ষণ মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করে, ওই মানুষটারও কি তাই করে? সরাসরি জিজ্ঞেস করতে লজ্জা করে। লিলিয়ান ঘুরিয়ে জিজ্ঞেস করেছে। তাহের প্রশ্নটা ধরতেই পারেনি। যেমন লিলিয়ান একদিন জিজ্ঞেস করলো, শোনো তাহের, আমরা যখন বাগানে হাঁটি, অর্থাৎ পাশাপাশি আমরা হাঁটছি, তখন তোমার কোন দিকে হাঁটতে ভালো লাগে? অর্থাৎ আমার পাশাপাশি হাঁটতে ভালো লাগে, না আমার আগে আগে, না পেছনে পেছনে? তাহের গম্ভীর হয়ে বলেছে, মাই ডিয়ার বিদেশিনী, আমার বাগানে হাঁটতেই ভালো লাগে না। আমার ভেতরে বাগান ভীতি আছে। আমাদের গ্রামের বাড়ির চারপাশে বাগান। ওই বাগানে একবার আমাকে সাপে তাড়া করেছিল। সেই থেকে বাগান ভীতি। আচ্ছা ধরো বাগানে না, রাস্তায় হাঁটছি, তখন? মাই ডিয়ার বিদেশিনী,
রাস্তায় হাঁটতেও আমার ভালো লাগে না। আমেরিকার রাস্তাগুলি হাঁটার জন্য নয়, গাড়ি নিয়ে চলার জন্য। লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছে, তুমি সবসময় আমাকে বিদেশিনী বলো কেন? তুমি বিদেশি মেয়ে, এই জন্যই বিদেশিনী বলি। বিদেশি মেয়ে বলে কি তোমার মনে কোনো ক্ষোভ আছে? বিন্দু মাত্র ক্ষোভ নেই। খুব অস্পষ্টভাবে হয়তো আছে, এত অস্পষ্ট যে তুমি নিজেও জানো না। যদি থাকে তুমি কি করবে? তোমার সেই ক্ষোভ, সেই হতাশা দূর করার চেষ্টা করব। কিভাবে করবে? প্রথমে আমি তোমার ভাষা শিখব। বাংলা ভাষা শিখবে? হ্যাঁ, নিতান্তই অসম্ভব ব্যাপার। বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর কঠিন ভাষাগুলির চেয়েও কঠিন। হিব্রু বাংলা ভাষার তুলনায় শিশু। কেন বাজে কথা বলছো? মোটেও বাজে কথা বলছি না। ইংরেজি এস অক্ষরের ধ্বনির কাছাকাছি আমাদের ৩টা অক্ষর আছে, তালব্য শ, দন্ত স, মূর্ধন্য ষ। আবার জেড অক্ষরের কাছাকাছি আছে ৩টা অক্ষর, বর্গীয় জ, অন্তস্থ জ, ঝ। এরকম সব ভাষাতেই আছে। আমাদের আরো অদ্ভুত ব্যাপার স্যাপার আছে, যেমন ধরো আমার শীত লাগে, এর একরকম মানে। আবার আমার শীত শীত লাগে, এর অন্যরকম মানে। শীত শব্দ দুবার ব্যবহার করা মাত্র অর্থ বদলে গেল। সে দারুণ কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার হলে তুমি আমাকে সাহায্য করো। পাগল হয়েছো? আমি নিজেই বাংলা জানি না, তোমাকে সাহায্য করব কিভাবে? ম্যাট্রিকে বাংলা ফার্স্ট পেপারে ৩৬ পেয়েছিলাম, কানের পাশ দিয়ে গুলি গিয়েছে। তার মানে তুমি আমাকে সাহায্য করবে না? না। না কেন? আমি তার প্রয়োজন দেখছি না। আমি দেখছি। তুমি যে ভাষায় কথা বলো আমি সেই ভাষা জানবো না তা হতেই পারে না। আমি তোমাকে ভালোবাসি, কাজে আমি তোমার ভাষায় কথা বলতে চাই। আমিও তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে রাত জেগে আমাকে তোমার গ্রিক ভাষায় কথা বলতে হবে। আমার ভাষা কিন্তু গ্রিক না। সব বিদেশি ভাষাই আমার কাছে গ্রিক ভাষা। আমি তো তোমাকে আমার ভাষা শিখতে বলছি না, আমি শুধু বলছি তোমার ভাষা শেখার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। ফাইন, সাহায্য করব। ভাষা শেখা ছাড়া আর কি কি জিনিস শিখতে চাও একবারে বলে ফেলো। আমি তোমাদের দেশের রান্না শিখতে চাই। আর কি? তোমাদের দেশের রীতিনীতি, আদব কায়দা। ভাষা ভাষা শেখা নয়, খুব ভালো মতো শেখা, যেন তুমি কোনোদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে না বলো, কেন যে বিদেশি একটা মেয়ে বিয়ে করলাম। তাহের হাসতে হাসতে বলল, তুমি চেষ্টা করছো পুরোপুরি একটা বাঙালি মেয়ে হয়ে যেতে। হ্যাঁ, খুব কি কঠিন? ভয়ঙ্কর কঠিন। মোটেই কঠিন না। আমি ঠিক করেছি বাংলাটা পুরোপুরি শেখা হয়ে গেলে আমি তোমাকে নিয়ে তোমার দেশে যাব। বাঙালি মেয়ে হবার মূল ট্রেনিং আমি দেশে গিয়ে নেব। পাগল হয়েছো? দেশে যাবার কথা আমি চিন্তাও করি না। কেন চিন্তা করো না? দেশে আমার কেউ নেই। তোমার বাবা মা মারা গেছেন তা জানি, তাই বলে আর কেউ থাকবে না তা কি করে হয়? আমার বাবা মা নেই, আমার কোনো ভাই বোনও নেই। একটাই বোন ছিল, ছোটবেলায় মেনিনজাইটিসে মারা গেছে। বাড়িঘর তো আছে, না তাও নেই। একটা বাড়ি আছে, তাও গ্রামের দিকে। শহরে কোনো বাড়িঘর নেই। গ্রামের বাড়িতে কে থাকে? কেউ থাকে না, তালা বন্ধ থাকে। দরজা জানালা কিছু কিছু চুরি করে নিয়ে গেছে, তবু খুব বেশি নিতে পারেনি। বাড়ির সঙ্গে বিরাট আম কাঁঠালের বাগান আছে। আমার এক দূর সম্পর্কের চাচা সেই বাগান দেখাশোনা করেন। বাগানের আয় তিনিই ভোগ করেন। তাকে আমি মাঝে মাঝে কিছু ডলার পাঠাই, যাতে তিনি বাড়িটা দেখে শুনে রাখেন। লিলিয়ান আগ্রহ নিয়ে বলল, খুবই ভালো কথা। মনে হচ্ছে তোমাদের পৈতৃক বাড়ি বাসযোগ্য অবস্থায় আছে। এই সামারে চলো ২ মাস থেকে আসি। পাগল হয়েছো? সামারে আমি থাকবো ভিয়েনা। কোনো ক্রমেই কি যাওয়া সম্ভব না? না। তাছাড়া লিলিয়ান, সামারে বাংলাদেশে তোমারও ভালো লাগবে না। ট্রপিক্যাল কান্ট্রি, প্রচন্ড গরম। টেম্পারেচার ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। হাই হিউমিডিটি, গা থেকে আলকাতরার মতো ঘাম বের হয়। আমার কোনোই অসুবিধা হবে না।
হবে। আমার পৈতৃক বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই। হাত পাখা হচ্ছে একমাত্র পাখা। প্রচন্ড মশা। বাড়ির চারদিকে বাগানটা সুন্দর, কিন্তু সুন্দর হলেও বাগানে হাঁটতে পারবে না। বর্ষায় প্যাচ প্যাচে কাদা হয়ে থাকে। সেই সঙ্গে আছে সাপের উপদ্রব। তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? ভয় দেখানোর চেষ্টা করছি না, সত্যি কথা বলছি। ভয় দেখাতে চাইলে বলতাম, আমাদের বাড়ির চারপাশে ঘন জঙ্গল। সেই জঙ্গলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং বুনো হাতি। আমি মশার কথা বলেছি, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলিনি। লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার খুব আশা ছিল আমি এই সামারেই তোমার পৈতৃক বাড়ি দেখতে যাব। তোমার আশা আপাতত পূর্ণ হচ্ছে না, কোনো একদিন নিশ্চয়ই হবে। বাংলাদেশের মশা তোমাকে দেখিয়ে আনবো। সব মশা এক্সপোর্ট কোয়ালিটির, ইয়া সাইজ। এক একজন 1 ছটাক 1.5 ছটাক করে রক্ত খায়। রক্ত খেয়ে বমি করে ফেলে দেয়, আবার খায়। হা হা হা। তাহেরের ভিয়েনায় 1 মাসের জন্য যাবার কথা ছিল, সেটা বেড়ে হয়েছে 2 মাস। সেমিনারের শেষে একটা শর্ট কোর্স শেষ করে সে ফিরবে। তাহের খুব খুশি। লিলিয়ানের খারাপ লাগছে, বেশ খারাপ লাগছে। খারাপ লাগছে এই ভেবে যে তাহের বুঝতে পারছে না তাহেরকে ছেড়ে একা একা বাস করা তার জন্য কত কষ্টের। সে তো অনায়াসে বলতে পারতো, লিলি তুমিও আমার সঙ্গে চলো, ঘরদুয়ার তালাবন্ধ থাকুক। এই কথা একবারও বলছে না। তাহেরের ফ্লাইট বুধবারে। সে মঙ্গলবার নাশতার টেবিলে কফি খেতে খেতে বলল, লিলি তুমিও চলো। আমি সেমিনার করব, কোর্স করব, তুমি শহরে শহরে ঘুরবে, শুধু রাতে আমরা একসঙ্গে ঘুমোবো। এখানে একা একা এত বড় বাড়িতে থাকার তোমার দরকার কি? শেষে ভয়টয় পাবে। না, আমি ভয় পাবো না। ভয় না পেলে থাক, বাড়ি খালি রেখে যাওয়া ঠিক না। লিলিয়ানের কান্না পাচ্ছে। কেন সে বলতে গেল, না আমি ভয় পাবো না? তাহের বলা মাত্র সে রাজি হলো না কেন? এখন কি সে বলবে, আমি একা একা এখানে থাকতে চাচ্ছি না, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার জন্যও একটা টিকিট করো? না, তা বলা সম্ভব না। এমন ছেলে মানুষই কিছু সে করতে পারবে না। লিলিয়ান, হুম, তুমি স্বীকার না করলেও আমি বুঝতে পারছি 2 মাস একা একা থাকা তোমার জন্য কষ্টকর হবে। তোমাকে আমি একটা সাজেশন দেই। তুমি তোমার বাবা মার কাছ থেকে ঘুরে আসো, ওদের রাগ ভাঙিয়ে আসো। ওদের রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলেই তুমি এমন কথা বললে। এই রাগ ভাঙবার নয়। আমার ধারণা তাদের সামনে গিয়ে তুমি কান্নাকাটি শুরু করলেই রাগ গলে জল হয়ে যাবে। চেষ্টা করে দেখো। চেষ্টা করে কোনো লাভ হবে না। আমার পজার চাচা মারা গেছেন, কেউ আমাকে এই খবরটাও দেয়নি। আমি জেনেছি অন্য একজনের কাছে। এরা কোনোদিনই তোমাকে গ্রহণ করবে না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিংবা মারা গেলে হয়তোবা করবে। তোমাকে ছেড়ে যাবার তো প্রশ্নই ওঠে না। মৃত্যু বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যে প্লেনে উঠছি সে প্লেনটাই ক্র্যাশ করতে পারে। তবে তোমাকে পৈতৃক বাড়ি না দেখিয়ে আমি মরবো না, এ বিষয়ে নিশ্চিন্ত থাকো। লিলিয়ানের খুব খারাপ লাগছে। হঠাৎ মৃত্যু প্রসঙ্গ চলে এলো কেন? এই প্রসঙ্গ তো আসার কথা ছিল না। লিলিয়ান, হুম, আমি প্রতিদিন একবার টেলিফোন করব। আচ্ছা। তোমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা খাম রেখে যাচ্ছি। আমি বাসা থেকে বেরোবার পর খাম খুলবে, তার আগে নয়। কি আছে খামে? কিছু না। আরেকটা কথা, তুমি যদি একা থাকতে ভয় পাও, তাহলে ঘরে তালা দিয়ে পরিচিত কারোর বাড়িতে উঠে পড়বে, কিংবা কোনো হোটেলে। আমি ভয় পাবো না। তোমার চোখ দেখে মনে হচ্ছে এখনই ভয় পাচ্ছ। আমি চোখের ডাক্তার, চোখ বিশেষজ্ঞ। চোখ দেখে অনেক কিছু বলে দিতে পারি। হা হা হা। লিলিয়ান তাহেরের দিকে তাকিয়ে মনে মনে বলল, আই লাভ ইউ। লিলি, হুম, এই 2 মাসে তুমি কি দয়া করে একটা কাজ করবে? গাড়ি চালানোটা শিখে নেবে। এটা কোনো কঠিন ব্যাপার না। ড্রাইভিং এর যে কোনো স্কুলে ভর্তি হলেই হবে। গাড়ি চালানো জানলে তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসতে পারতে। দুজন গল্প করতে করতে যেতাম। এখন যাব ক্যাবে করে।
বিশ্রী ব্যাপার। তাহের ঘর থেকে বের হওয়া মাত্র লিলিয়ান ড্রয়ার খুলল। সেখানে একটা চিঠি। চিঠিতে লেখা, প্রিয় লিলি, খামের ভেতর একটা ভিয়েনা যাবার ওপেন টিকিট আছে। টিকিটটা তোমার জন্যে। যখন ইচ্ছে করবে তুমি চলে আসবে। আমি জোর করেই তোমাকে নিয়ে যেতাম, যাইনি, কারণ আমি সারাদিন থাকবো ব্যস্ত, তুমি একা একা হোটেলে বসে থাকবে। নিজের স্বার্থে তোমাকে কষ্ট দিতে ইচ্ছে করলো না। এর চেয়ে ওপেন টিকিট ভালো। এখানে একা একা থেকে ক্লান্ত হয়ে পড়লে চলে আসবে। তখন ভিয়েনার হোটেলে বসে বিরক্ত হলেও আমাকে দোষ দিতে পারবে না, কারণ তুমি এসেছো নিজের আগ্রহে। লিলিয়ান সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্টকে ফোন করলো, যদি বুকিং পাওয়া যায়, সম্ভব হলে আজ। ট্রাভেল এজেন্টের রোবট গলার মেয়েটি বলল, আগামী 15 দিন বুকিং পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সামারে ইউরোপ যাবার টিকিট কনফার্ম করা কঠিন। দল বেঁধে ট্যুরিস্টরা যাচ্ছে। তবে তোমাকে আমি ওয়েটিং লিস্টে রেখে দিচ্ছি, কিছু পাওয়া গেলে জানাবো। অনেকদিন পর লিলিয়ান একা একা ঘুমোতে গেল, এবং আশ্চর্য, অনেকদিন পর ভয়ঙ্কর স্বপ্নটা সে আবার দেখল। এবারের স্বপ্ন আরো স্পষ্ট, যেন স্বপ্ন না, পুরো ব্যাপারটা বাস্তবে ঘটে যাচ্ছে। সে দেখল বিশাল প্রাচীন শ্যাওলা পড়া এক অট্টালিকা। সে সিঁড়ি বেয়ে উঠছে, লোহার পেঁচানো সিঁড়ি। সে উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, সিঁড়ি শেষ হচ্ছে না। হঠাৎ সিঁড়ি শেষ। নিচে নামতে চেষ্টা করলো। কি আশ্চর্য, নিচে নামবারও ব্যবস্থা নেই। সে এখন কি করবে? তাহেরের কথা শোনা যাচ্ছে। সে অনেক দূর থেকে ডাকছে। তার গলার স্বর ক্ষীণ, প্রায় অস্পষ্ট। লিলিয়ান, লিলিয়ান, তুমি কোথায়? আমি এখানে। তুমি আমাকে বাঁচাও, আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি, ওরা আমাকে মেরে ফেলতে চাইছে, তুমি বাঁচাও আমাকে। আমি নামতে পারছি না, আমি আটকা পড়ে গেছি, আমাকে বাঁচাও লিলিয়ান, আমাকে বাঁচাও। আমি আটকা পড়ে গেছি। সিঁড়ি দুলছে, প্রচন্ড শব্দে দুলছে। দুলুনিতে লোহার রেলিং খুলে আসছে। অনেক দূর থেকে তাহেরের অস্পষ্ট স্বর কানে আসছে। খুব বাতাস দিচ্ছে, বাতাসের কারণে কিচ্ছু শোনা যাচ্ছে না। লিলিয়ান জেগে উঠল। ঘড়িতে 1:10 বাজে। লিলিয়ান বাকি রাতটা বারান্দায় রকিং চেয়ারে বসে কাটালো। ডক্টর ভার্মান চশমার ফাঁক দিয়ে তাকিয়ে আছেন। লিলিয়ানার মনে হলো তিনি হাসি চেপে রাখার চেষ্টা করছেন। যে কোনো মুহূর্তে হেসে ফেলবেন। হাসবেন তাহেরের মতো শব্দ করে। লিলিয়ান খুব লজ্জায় পড়বে। সেরকম কিছু হলো না। ডক্টর ভার্মান হাসলেন না। চোখ থেকে চশমা খুলে ফেলে কাঁচ পরিষ্কার করতে করতে বললেন, তুমি আবার দুঃস্বপ্ন দেখেছ? হ্যাঁ, মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখা তো খুব স্বাভাবিক লিলিয়ান। আমরা সুন্দর স্বপ্ন যেমন দেখি, দুঃস্বপ্নও দেখি। ডক্টর ভার্মান, আমি তা জানি, কিন্তু আমার স্বপ্ন অন্যরকম। অন্যরকম বলতে কি বোঝাচ্ছ? আপনাকে ব্যাখ্যা করতে পারবো না, তবে আমার মনে হয় স্বপ্নে কেউ আমাকে কিছু বলার চেষ্টা করছে। তুমি ঠিকই ধরেছ, স্বপ্নে কেউ তোমাকে কিছু বলার চেষ্টা করছে, এটা ঠিক। অবশ্যই বলার চেষ্টা করছে। সেই কেউটা হচ্ছে তুমি নিজে। তোমার নিজের সাবকনশিয়াস মাইন্ড তোমার কনশিয়াস মাইন্ডকে তথ্য দিতে চাইছে। ডক্টর, তা কিন্তু না। তাহেরের মহা বিপদ সম্পর্কে আমাকে কেউ একজন সাবধান করছে। ডক্টর ভার্মান এবার হাসলেন, তবে শব্দ করে না, নিঃশব্দে। শিশুদের প্রবোধ দেওয়ার জন্য বড়রা যেমন হাসে, তেমন হাসি। শোনো লিলিয়ান, ছেলেটা সম্পর্কে তোমার নিজের মধ্যেই এক ধরনের ভয় আছে। সেই ভয় হচ্ছে ছেলেটিকে হারানোর ভয়। এই ভয়ের উৎপত্তি হলো ভালোবাসায়। কাউকে গভীরভাবে ভালোবাসলেই এই ভয় তৈরি হয়। মনে হয় একসময় ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমার কি হবে? অবচেতন মনে ধীরে ধীরে ভয় জমা হতে থাকে। তোমার ক্ষেত্রেও তাই ঘটেছে। আপনাকে আমি বোঝাতে পারছি না। আমি স্বপ্নে তাহেরদের প্রাচীন বসতবাড়ি স্পষ্ট দেখেছি। আমি সে বাড়ির লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম। তুমি তোমার কল্পনার একটি বাড়ির লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠছিলে।
ডক্টর ভার্মান, আমি কিন্তু নিশ্চিত জানি একদিন ওই বাড়িতে আমরা যাব। তাহের ভয়ঙ্কর বিপদে পড়বে। যদি জানো তাহলে ওই বাড়িতে যেও না। আমাদের যেতেই হবে, এটা হচ্ছে নিয়তি। যা ঘটবার তা ঘটবেই। লিলিয়ান, তুমি তোমার নিজের যুক্তিতে আটকা পড়ে যাচ্ছ। যা ঘটবার তা যদি ঘটে, তাহলে তোমাকে স্বপ্নে সাবধান করার প্রয়োজন কি? লিলিয়ান চুপ করে রইল। ডক্টর ভার্মান শান্ত গলায় বললেন, তুচ্ছ জিনিস নিয়ে এত ভেবো না। তুচ্ছ জিনিসকে তুচ্ছ করতে শেখো। লিলিয়ান উঠে দাঁড়ালো, ক্লান্ত গলায় বলল, আমি ওদের বাড়ির স্বপ্নে সত্যি দেখেছি। দেখা মাত্র চিনতে পারবো। লোহার পেঁচানো সিঁড়ি। লিলিয়ান, আমি তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি। রাতে ঘুমোতে যাবার 1 ঘন্টা আগে 2টো ট্যাবলেট খাবে। মনে থাকবে? থাকবে। ডক্টর ভার্মান নিশ্চয়ই খুব কড়া ঘুমের ওষুধ দিয়েছেন। ওষুধ খাবার পরপর লিলিয়ানের মনে হলো সে তলিয়ে যেতে শুরু করেছে। কোনো গভীর খাদে পড়ে গেছে, নিচে নেমে যাচ্ছে, অতি দ্রুত নেমে যাচ্ছে। খাদটা অন্ধকার এবং শীতল। লিলিয়ানের ভয় ভয় করতে লাগলো। মনে হয় এই ঘুম তার আর ভাঙবে না। কেউ ভাঙাতে পারবে না। সে বিরাট এই বাড়িতে মরে পড়ে থাকবে, কেউ জানবেও না। ক্রিং ক্রিং ক্রিং। কিসের শব্দ? টেলিফোন, না কেউ এসে কলিং বেল টিপছে, নাকি গির্জার ঘন্টার শব্দ? তাদের বাড়ির কাছেই ক্যাথলিক চার্চ। ওরা মাঝে মাঝে ঘন্টা বাজায়। কেউ মারা গেলে ঘন্টা বাজায়। কে মারা গেছে? তাহের? তাহেরের কি কিছু হয়েছে? প্লেন দুর্ঘটনার খবর তো কেউ দেয়নি। টিভি খোলা আছে। প্লেন দুর্ঘটনা হলে বলতো। প্লেন দুর্ঘটনার খবর টিভি খুব ফলাও করে প্রচার করে। ট্রেন বা বাস দুর্ঘটনার খবর কোনো পাত্তাই পায় না। এর কারণ কি? ক্রিং ক্রিং ক্রিং। লিলিয়ান টেলিফোন তুলে ক্লান্ত গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে তাহেরের গলা পাওয়া গেল। হ্যালো লিলিয়ান, আমি। তুমি কেমন আছো? ভালো। গলা শুনে তো ভালো মনে হচ্ছে না। অসুখ বিসুখ করেছে নাকি? না, ঘুম পাচ্ছে। এখনই ঘুম পাচ্ছে কেন? রাত তো বেশি হয়নি। কটা বাজে তোমাদের এখানে? 10টা। 10টা তো তেমন রাত না। তুমি ঘুমে কথা বলতে পারছো না, ব্যাপার কি? আমি ঘুমের ওষুধ খেয়েছি। কেন? কয়েক রাত ধরে আমার ঘুম হচ্ছে না, আমি দুঃস্বপ্ন দেখছি। ও আচ্ছা। লিলিয়ান জড়ানো স্বরে বলল, তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করি। খুব জরুরি। আচ্ছা, তোমাদের গ্রামের বাড়িটা বিশাল না? হ্যাঁ, বিশাল। হঠাৎ এই প্রসঙ্গ কেন? কারণ আছে। এখন বলো, তোমাদের বাড়ির বাইরের দিকে ছাদ পর্যন্ত লোহার পেঁচানো সিঁড়ি আছে না? না, নেই। আগে এক সময় ছিল, এখন নেই। কখনো ছিল না, কোনো কালেও ছিল না। সিঁড়ির কথা এলো কেন? এখন কথা বলতে পারবো না, ঘুম পাচ্ছে। হ্যালো লিলিয়ান, হ্যালো। লিলিয়ান টেলিফোন নামিয়ে রেখে সোফার উপর ঘুমিয়ে পড়ল। আবার ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। লিলিয়ান জড়ানো গলায় বলল, হ্যালো। মিসেস লিলিয়ান? ইয়েস। ইউনাইটেড ট্রাভেল এজেন্সি থেকে বলছি। আপনি ভিয়েনার বুকিং চেয়েছিলেন। আগামীকাল বুকিং পাওয়া গেছে। লন্ডন ফ্রাঙ্কফুর্ট হয়ে ভিয়েনা। লন্ডনে 1 রাত থাকতে হবে। কোথায় থাকবো? এয়ারপোর্ট হোটেল, এয়ারপোর্টের কাছেই। আচ্ছা, এই হোটেলে কি পেঁচানো লোহার সিঁড়ি আছে? ম্যাডাম, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। লিলিয়ান টেলিফোন রেখে আবার ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সেই পেঁচানো সিঁড়ি আবার দেখল। সে সিঁড়ি বেয়ে নামছে, অতি দ্রুত নামছে। সিঁড়ি কাঁপছে, মনে হচ্ছে পড়ে যাবে। লিলিয়ান ঘুমের মধ্যেই ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তাহেরের নার্ভ শক্ত। শুধু শক্ত না, বেশ শক্ত। চরম বিপদেও তার মাথা ঠান্ডা থাকে। ভিয়েনায় সে কোনো বিপদের মধ্যে নেই, সুখেই আছে বলা চলে। সেমিনার চলছে,
পেপার পড়া হচ্ছে, তবে আড্ডা হচ্ছে তার চেয়ে বেশি। প্রতি সন্ধ্যায় ককটেল পার্টি, হইচই, নাচানাচি। তাহের এই হইচইয়ে নিজেকে মেশাতে পারছে না। মনে হচ্ছে তার ইস্পাতের নার্ভেও মরিচা ধরে গেছে। গত রাতে এক ফোঁটা ঘুম হয়নি। এরকম অদ্ভুত ঘটনা তাহেরের জীবনে খুব বেশি ঘটেনি। বিছানায় যাবার আগেই সে ঘুমিয়ে পড়ে। তার অনিদ্রার কারণ লিলিয়ান। লিলিয়ানের সমস্যাটা সে ঠিক ধরতে পারছে না। টেলিফোনে পেঁচানো সিঁড়ির কথা কেন জিজ্ঞেস করলো? তাহেরকে এত আগ্রহ করে কেনই বা সে বিয়ে করলো? আমেরিকান মেয়েগুলির কাছে বিয়ে এবং ডিভোর্স দুই ডাল ভাত। 24 ঘন্টার পরিচয়ে তারা বিয়ে করে ফেলে, আবার 1 সপ্তাহ পর ছাড়াছাড়ি। দুজন দুদিকে গিয়ে অন্য দুজনকে খুঁজে নেয়। কিন্তু লিলিয়ান এরকম মেয়ে নয়। সে কেন তাহেরের মতো আধা বাউন্ডেলে একজনের জন্য এতটা ভালোবাসা জমিয়ে রাখবে? লিলিয়ান কোনো একটি ব্যাপারে কষ্ট পাচ্ছে। সেই কষ্টের প্রকৃতি তাহের জানে না। জানার চেষ্টা করা কি উচিত? স্বামী স্ত্রীর ভেতরেও কিছু গোপন ব্যাপার থাকা প্রয়োজন বলে তাহের মনে করে। অবশ্য ভিয়েনায় পা দেওয়ার পর থেকে তাহেরের মনে হচ্ছে সে ভুল করছে। তার উচিত ছিল লিলিয়ানের গোপন কষ্টের ব্যাপারগুলি জানা। লিলিয়ানকে টেলিফোনে ধরার সব চেষ্টা বিফল হলো। সারাদিনে তাহের 6 বার চেষ্টা করলো। রিং হয়, কেউ টেলিফোন ধরে না। লিলিয়ান কি ঘর তালা বন্ধ করে কোথাও গেছে, নাকি স্ট্রোক হয়ে ঘরে মরে পড়ে আছে? তাহের খুব অস্থির বোধ করতে লাগলো। সেমিনারে একেবারেই মন বসছে না। ইচ্ছা করছে ব্যাগ গুছিয়ে প্লেনে উঠে বসতে। রাত দুপুরে বাড়িতে পৌঁছে আমেরিকানদের মতো চেঁচিয়ে বলতে, হানি, আই এম হোম। সেমিনারে ক্যাটারাক্ট সলভেন্টের উপর একটি বিরক্তিকর বক্তৃতা হচ্ছে। বক্তা মাঝে মাঝে হাসাবার চেষ্টা করছেন, পারছেন না। বক্তৃতার মাঝখানে তাহেরের কাছে স্লিপ এলো। আমেরিকা থেকে জরুরি কল। তাহের টেলিফোন ধরবার জন্য প্রায় ছুটে গেল। যিনি পেপার পড়ছিলেন তিনি পড়া বন্ধ করে কড়া চোখে তাকিয়ে রইলেন। টেলিফোন করেছে লিলিয়ান। তাহের বলল, কেমন আছো লিলিয়ান? ভালো আছি। কোনো বিশেষ কারণে টেলিফোন করেছো, না এমনি? এমনি করেছি। আমি কি তোমাকে বিরক্ত করলাম? মোটেও বিরক্ত করেনি, বরং খুব আনন্দিত করেছো। আমি তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম। ওই দিন হঠাৎ টেলিফোন রেখে দিলে। খুব ঘুম পাচ্ছিল, শরীর ভালো লাগছিল না। পেঁচানো সিঁড়ির কথা জিজ্ঞেস করছিলে কেন? ও কিছু না, বাদ দাও। লিলিয়ান, এখন তোমার শরীর কেমন? শরীর ভালো। তুমি আমাকে নিয়ে মোটেও চিন্তা করবে না। তুমি ঠিক মতো তোমার সেমিনার করো। কোর্স ওয়ার্ক কবে থেকে শুরু হচ্ছে? তাহের প্রশ্নের জবাব না দিয়ে খুব নরম গলায় বলল, লিলিয়ান, তুমি কি আমার একটা প্রশ্নের জবাব দেবে? অবশ্যই দেব। আমার কেন জানি মনে হচ্ছে তুমি এক ধরনের ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছ। ক্রাইসিসের কারণটা কি আমি জানতে পারি? না। বেশ, জানাতে না চাইলে জানাতে হবে না। এমন কিছু কি আছে যা তুমি আমাকে বলতে চাও? হ্যাঁ। তাহলে বলো। আই লাভ ইউ। অন্য সময় হলে তাহের হো হো করে হেসে ফেলতো। আজ পারল না। তার অসম্ভব মন খারাপ হয়ে গেল। টেলিফোন নামিয়ে রেখে সে দুটা কাজ করলো। প্রথম কাজ, কোর্স কোঅর্ডিনেটরকে বলল, আমার একটা সমস্যা দেখা দিয়েছে, আমি আমেরিকা ফিরে যাচ্ছি। দ্বিতীয় কাজ, ট্রাভেল এজেন্সিতে ফোন করে বলল, আমি আমার স্ত্রীকে নিয়ে 2 মাস ঘুরে বেড়াবো। খুব ইন্টারেস্টিং একটা ট্যুর প্ল্যান তুমি তৈরি করে দাও। ট্যুর প্ল্যানে সমুদ্র, পাহাড়, অরণ্য এই 3টি জিনিসই থাকতে হবে। আমরা বিয়ের পর একসঙ্গে বাইরে কোথাও যাইনি। এটা হবে আমাদের হানিমুন ট্যুর। অ্যাডভেঞ্চার চাও, না স্মুথ প্ল্যান চাও? দুই চাই। ট্যুর প্ল্যানে হোটেলের ব্যবস্থাও থাকবে? হ্যাঁ, থাকবে। ইকোনমি হোটেল না এক্সপেন্সিভ হোটেল? এক্সপেন্সিভ হোটেল। ইকোনমি হোটেলে আমি থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে। কোন মহাদেশ ঘুরতে চাও? ইউরোপ, এশিয়া? ইন্ডিয়া দেখে আসো, ইন্ডিয়া এবং নেপাল। পাহাড়, সমুদ্র, অরণ্য সবই পাবে। তাজমহল আছে, 7ম আশ্চর্য। তাহের হঠাৎ তাকে থামিয়ে দিয়ে বলল,
তুমি বরং আমাদের দুজনের জন্য বাংলাদেশে একটা ট্যুরের ব্যবস্থা করো। বাংলাদেশ খুব ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয় না। আমার নিজেরও মনে হয় না, তবুও করো। পুরো ট্যুরটাই হবে বাংলাদেশে? হ্যাঁ। কিছু মনে করবে না। বাংলাদেশে হানিমুন ট্যুরে যেতে চাওয়ার কারণ কি জানতে পারি? হ্যাঁ পারো, এটা আমার নিজের দেশ। হা 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 হা। অনেকদিন পর তাহের প্রাণ খুলে হাসলো। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, হ্যালো মিস, আমাকে মান্টানা যাবার একটা টিকিটের ব্যবস্থা করে দাও। এমন ভাবে করবে যেন আমি রাত দুপুরে উপস্থিত হতে পারি। আমি আমার স্ত্রীকে চমকে দিতে চাই। হা 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 হা। রাত ৩টায় লিলিয়ান দরজা খুলল। তাহের দাঁড়িয়ে আছে। বাচ্চাদের খেলনার দোকান থেকে অদ্ভুত একটা মুখোশ কিনে মুখে পড়েছে। মুখোশে তাকে ভয়ঙ্কর দেখানোর কথা, কেন জানি তা দেখাচ্ছে না, বরং হাস্যকর লাগছে। লিলিয়ান শিশুদের মতো চেঁচিয়ে উঠে বলল, এ কি তুমি? তাহের মুখোশের আড়াল থেকে হাসতে হাসতে বলল, ইয়েস বিদেশিনী, আমি। চলে এলে যে? তোমাকে দেখতে এলাম তুমি কেমন আছো। লিলিয়ান ঝলমলে গলায় বলল, খুব খারাপ ছিলাম, এখন আর খারাপ নেই। আমি এখন ভালো আছি, খুব ভালো আছি। ভালো থাকলে চমৎকার করে ক্যাপাচিনো কফি বানাও, প্রচুর ফেনা যেন হয়, এবং জিনিসপত্র গোছগাছ করা শুরু করো। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বাংলাদেশের একটি জেলা নেত্রকোনায়। নেত্রকোনা থেকে নান্দাইল রোড স্টেশন বলে অখ্যাত একটা রেল স্টেশনে। সেখান থেকেও ২০ মাইল দূরের অতি দুর্গম একটা স্থানে, যেখানে আমার পূর্বপুরুষেরা বোকার মতো এক বিশাল অট্টালিকা বানিয়েছিলেন। সেই অট্টালিকার ধ্বংসাবশেষ তোমাকে দেখিয়ে নিয়ে আসবো। ওই অঞ্চলে পৌঁছাতে যেসব যানবাহনে আমরা চড়বো সেসব হচ্ছে প্লেন, রেল, নৌকা, মহিষের গাড়ি, সবশেষে হন্টন। হন্টন মানে কি? হন্টন মানে আমি তোমাকে বলবো না। বাংলাদেশে যাচ্ছ, কাজে এখন থেকে কথাবার্তা হবে বাংলায়। তুমি বুঝতে পারলে ভালো কথা, না বুঝতে পারলে নেই। এত দ্রুত কথা বললে বুঝবো কি করে? স্লোলি বলো, আমি সবই বুঝবো। বাংলা এমনই ভাষা যা স্লো বলা যায় না, অতি দ্রুত বলতে হয়। দ্রুত কথা বলা শিখে নাও। আমাদের দেশের লোকজন কাজকর্ম করে ঢিমা তালে, কিন্তু কথা বলে দ্রুত। রেল, নৌকা, মহিষের গাড়ি এবং হন্টনের কথা বলা হলেও ট্রেন থেকে নেমে সরাসরি নৌকা নিয়ে বাড়ির ঘাটে যাওয়া যায়। ঘাটের নাম ইন্দার ঘাট, গ্রাম তিলতলা। তাহের নৌকা নিয়েছে, ঠাকরাকোনা থেকে ইন্দার ঘাট যাবে। দুই মাঝির নৌকা। দুই মাঝির একজনের বয়স ১০-১১। সে আবার দার্শনিক প্রকৃতির, বেশিরভাগ সময় আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন করলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। তার নীরবতা অন্যজন পুষিয়ে দেয়। একটা কথা জিজ্ঞেস করলে ১০টা কথা বলে। তাহের বলল, কতক্ষণ লাগবে? বালক মাঝি উত্তর দিল না, মুখ ঘুরিয়ে নিল। বালক মাঝির বাবা হাসি মুখে বলল, এক টানে লইয়া যামু, এক টানের মামলা। টান দিতে পারবেন তো? আপনার নিজের অবস্থা দেখছি কাহিল, ছেলেটাও তো নিতান্তই শিশু। বিছনা কইরা দিতাছি, শুইয়া ঘুমান। ইন্দার ঘাটে ঘুম থাইক্যা ডাইক্যা তুলব। সাথের মেম সাহেব আপনার কি লাগে? আমার স্ত্রী। গত বছর একজন মেম সাহেব দেখছিলাম, হাফ প্যান্ট পরা, নবীনগর হাটবারে মোটরসাইকেল নিয়ে আসছে, একটা কুমড়া কিনছে। কুমড়া এরা খুব ভালো পায়, শখ করে খায়। আপনি নৌকা ছাড়ার ব্যবস্থা করুন তো দেখি। সব ব্যবস্থাই হইতেছে, নূর মিয়ার নৌকায় উঠছেন, আর চিন্তার কিছু নাই। নৌকা ছাড়ার পর মনে হলো চিন্তার অনেক কিছুই আছে। নূর মিয়া নিজে কিছুই করছে না, হাল ধরে বসে আছে। বাচ্চা ছেলে একা দাঁড় টেনে নিয়ে যাচ্ছে। ১০ মাইল পথ যেতে দীর্ঘ সময় লাগবে। দিনে দিনে পৌঁছানোর আশা মনে হচ্ছে ছেড়ে দিতে হবে। লিলিয়ান খুব আগ্রহ নিয়ে নদী দেখছে। তার কেমন লাগছে বোঝা যাচ্ছে না, কালো চশমায় তার চোখ ঢাকা। তাহের বলল, কেমন লাগছে লিলিয়ান?
খুব ভালো লাগছে, অদ্ভুত লাগছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই জার্নি শেষ হবে না। না, এই জার্নি বলতে গেলে অনন্তকাল ধরে চলবে। তুমি ইচ্ছা করলে ঘুমিয়ে পড়তে পারো। আমি ঘুমাবো না। খিদে পেয়েছে? না। স্টেশনে কিছু খেয়ে নেয়া দরকার ছিল। অল্পক্ষণের ভিতর খিদে পাবে। তখন নদীর পানি ছাড়া কিছুই খেতে পারবে না। নূর মিয়া তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করেন না। বসিরহাট বাজারে নৌকা বিড়ামো, বাজার সদাই কইরা রান্দা চাপামো, খাওয়া দাওয়া শেষ করে বেলাবেলি চইল্লা যামো ইন্দারঘাট। এক টানের মামলা। তাহের দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কাছে মনে হচ্ছে নূর মিয়া খুব যন্ত্রণা করবে। তাদের প্রতিটি কথায় অংশগ্রহণ করবে, নিজস্ব মতামত দেবে। রান্নাবান্নায় অনেক সময় নষ্ট করার পরিকল্পনাও নূর মিয়ার আছে বলে মনে হচ্ছে। স্যার, আপনার পরিবার বাংলা কথা কয়? হুম। ওই মোটরসাইকেলের মেমসাহেবও বাংলা কথা কয়। কুমড়া কিনতে গিয়া পরিষ্কার বলছে, কুমড়ার দাম কত? ঠিক মতো নৌকা চালান নূর মিয়া, বেশি কথা বলার দরকার নেই। এইডা স্যার আপনার বলা লাগবো না। বেশি কথার মধ্যে নূর মিয়া নাই। দেশটা নষ্ট হইতেছে অধিক কথার কারণে। লিলিয়ান ইংরেজিতে বলল, আহা, বেচারা কথা বলতে এত পছন্দ করে আর তুমি তাকে কথা বলতেই দিচ্ছ না। বলুক না কথা, কি ক্ষতি তাতে? আমার তো ওর কথা শুনতে ভালোই লাগছে। বুঝতে পারছো? কিছু কিছু পারছি। যতই কথা শুনবো ততই আরো বেশি বুঝবো। তুমি এক কাজ করো, নূর মিয়ার সঙ্গে বসে গল্প করো, আমি ঘুমিয়ে পড়ি। চারিদিকে অসহ্য সুন্দর, এর মাঝখানে তুমি ঘুমিয়ে পড়বে? কাব্যভাব আমার মধ্যে একেবারেই নেই লিলি। আমি মানুষটা পাথর টাইপ, অনুভূতি শূন্য। আমি কি এই অনুভূতি শূন্য মানুষের কাছে একটি আবেদন রাখতে পারি? হ্যাঁ, পারো। আমেরিকায় ফিরে গিয়ে কি হবে? চলো আমরা এখানেই থেকে যাই। তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল, এই জঙ্গলে থেকে যেতে চাও? হ্যাঁ, চাই। তোমার মাথা থেকে পোকাগুলি দূর করো লিলিয়ান। তুমি আমার গ্রামের বাড়ি দেখতে চেয়েছিলে বলে তোমাকে নিয়ে যাচ্ছি। সেখানে আমি থাকবো খুব বেশি হলে 3 দিন। তারপর বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলি ঘুরে ঘুরে দেখব। কক্সবাজার, সুন্দরবন, সিলেট। তারপর যাব নেপাল। হিমালয় কন্যা নেপাল দেখার পর আমেরিকা ফিরে যাব। লিলিয়ান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শান্ত গলায় প্রায় ফিসফিস করে বলল, আমার একটা অদ্ভুত কথা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের দুজনের কেউই এই জায়গা ছেড়ে কোনোদিন অন্য কোথাও যেতে পারবো না। বাকি জীবনটা আমাদের থেকে যেতে হবে এইখানে। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আয়নাঘরের 2য় পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কমেন্ট করে আপনার গল্প শোনার অনুভূতি অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।